রয়েছি নাগের বাজার এলাকায়। নাগের বাজার থেকে দমদমের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল, দমদম স্টেশন চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল। মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবং সুকান্ত মজুমদার ছাড়া অগ্নিমিত্রা পাল এবং অরিজিৎ বক্সি তারা রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সুকান্ত মজুমদাররা এগিয়ে যাচ্ছেন দমদমের দিকে, এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মৃত্যু ঘটেছে, যে মহিলা চিকিৎসকের, নিহত মহিলা চিকিৎসকের জন্য বিচার চেয়ে আজকে পথে নেমেছেন বিজেপি। এবং উত্তর কলকাতা জেলা, উত্তর কলকাতা শহরতলি জেলা, সেই উত্তর কলকাতা শহরতলি জেলা কেএনএসজি জেলা বলা হয় বিজেপি সাংগঠনিক জেলা, তার তরফে এই মিছিলে ডাক দেওয়া হয়েছে দমদম এলাকায়। এবং নাগেরবাজার থেকে এই মিছিল শুরু করে মশাল মিছিল নিয়ে সুকান্ত মজুমদার তিনি এগিয়ে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অজ্ঞাতবাসে ছিলেন, এবার অজ্ঞাতবাস থেকে হঠাৎ করে ফিরেছেন নতুন কোনো ড্রামাবাজি নিয়ে। এতদিন কোথায় কিভাবে পাশে ছিলেন আমরা জানি না, হঠাৎ করে এসে তিনি বলছেন যে আমরা আপনাদের পাশে ছিলাম, আর এখন বলছেন ডাক্তারবাবুদেরকে কাজে ফিরতে। ডাক্তারবাবুরা কাজে ফিরবেন কিনা তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা দাবি মেনে জাস্টিস দেওয়া হয় না, জাস্টিস হয়নি। যেভাবে সিপিকে সরিয়ে যেভাবে তাকে এসটিএফ এর মাথায় বসিয়ে দেওয়া হলো, তো তিরস্কার কোথায়, এ তো পুরস্কার হলো। দেখুন, তারা নবান্নে যাচ্ছেন তাদের দুটো দাবি নিয়ে, সেটা ডাক্তারবাবুদের আন্দোলনের বিষয়। কিন্তু আমার মনে হয় এই যে নির্যাতিতার জাস্টিসের দাবি, তার সাথে যে ঘটনা ঘটেছে তার জাস্টিসের দাবি শুধু ডাক্তারবাবুদের দাবি ছিল না, সমগ্র পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমেছিল। ডাক্তারবাবুরাও তার একটা পার্ট। তো অবভিয়াসলি আমরা চাইবো যে আসল জাস্টিস, আসল ন্যায় হোক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি থেকে সরলেই সেই ন্যায়টা হবে, এবং সেটা কঠিন লক্ষ্য আমরা জানি। সেই লক্ষ্য নিয়ে সবাই এগোতে পারে না। মমতা ব্যানার্জিকে সরানোর জন্য বিজেপি রাস্তায় আছে, আগামী দিনেও থাকবে। শুধু নিরাপত্তা ডাক্তারদের বলে নয়, এখানে পেশেন্টও রিলেটেড আছে। আমরা যেখানে একটা সিকিউরিটি চাইছি কোনো ওয়ার্ডের, সেখানে একজন ডাক্তারের সঙ্গে 100 পেশেন্টও সেই ওয়ার্ডে থাকে। সো আমাদের আজকের যে দাবি দাওয়াগুলো থাকছে বেসিক্যালি, তার মধ্যে সমস্ত জনমুখী যে জায়গাগুলো, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, হেলথে যে যে জিনিসগুলো খুব দরকার, সুন্দরভাবে চিকিৎসা ব্যবস্থা যাতে মানুষ চিকিৎসা পায় ভালো, সেক্ষেত্রে আমাদের এই অনেকগুলো দাবি থাকছে। কিন্তু আজকে যে মূলত দাবিগুলো আপনারা তুললেন, এটা কিন্তু দীর্ঘমেয়াদী, 2 দিন 4 দিনের মধ্যে এটা পূরণ হওয়ার না, এটা আপনারাও বোঝেন। ফলে এক্ষেত্রে কি যতদিন পর্যন্ত এই দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বা ধর্ণা চলবে? না, যতদিন দাবি পূরণ আন্দোলন দুটো আলাদা জায়গা। আমাদের যে আন্দোলনের মধ্যে থেকে দাবিগুলো উঠে এসছে, আমরা যেভাবে মনে করছি যে আজকের এই আমাদের বোনের ঘটনাটা ঘটতো না যদি আজকের এই ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমরা কথা বলছি এখন, এই জিনিসগুলো থাকতো। যদি আজকে সেমিনার রুম এরকম ওকে ঘুমোতে বাধ্য না করতো, ওর জন্য আলাদা রেস্ট রুম থাকতো, তাহলে এই ঘটনা ঘটতো না বলে আমরা মনে করছি। এবং তার সঙ্গে যে কোনো রকমের ইনফ্রাস্ট্রাকচার, সাধারণ পেশেন্ট এবং ডাক্তারের যে রিলেশনশিপের একটা খারাপ জায়গা তৈরি হয়েছে, সেটা তো বেড না পাওয়ার কারণে, সেটা তো বারবার 4টে-6টা হসপিটাল রেফার হওয়ার কারণে। যদি আপনি দেখুন যত মাল্টি স্পেশালিটি হসপিটাল গভর্নমেন্ট তৈরি করেছে, সেখানে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে হয়তো বিল্ডিং আছে, সেখানে ডাক্তার নেই, সেখানে এমআরআই মেশিন নেই, সেখানে এক্সরে নেই। তো সাধারণভাবে রোগী পরিবাররা পরিষেবা পায় না বলেই ডাক্তারদের প্রতি একটা ওদের অ্যাঙ্গার তৈরি হয়। তো আমরা চাই সাধারণ মানুষের রোগী পরিষেবাটা আরও সুন্দর থেকে সুন্দরতম হোক, তাতে এই পেশেন্ট এবং ডাক্তারের রিলেশনশিপটা শুধুমাত্র পুলিশ, সিকিউরিটি এগুলো দিয়ে হয় না, ওটা একটা বড় পার্ট, যেখানে আপনারা যদি ভালো পরিষেবা ওই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এবং সেই দায়িত্ব আছে ডক্টর আমাদেরও আছে, সাধারণ মানুষেরও আছে। একটা কি বিষয় আপনারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী আপনাদের কিছু দাবি মেনে নিয়েছেন এবং তারপর বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করা হচ্ছে কাজে ফেরার জন্য, এটা কি মানুষের কাছেও একটা চাপ তৈরি হচ্ছে নতুন করে, বা আপনাদের উপর কোনো চাপ তৈরি হচ্ছে কাজে যাওয়ার জন্য? দেখুন, সিজ ওয়ার্ক এমন একটা জিনিস, কোনো ব্যক্তি যদি কোনো কর্মক্ষেত্রে একদিন কর্মবিরতি নেয়, তার একটা প্রেশার আসে, তার একটা সাইড এফেক্টও হয়। কিন্তু আমরা ওই জিনিসটাই বারবার বলছি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ার কারণ কি আছে? জুনিয়র ডাক্তারও 7,500 জুনিয়র ডাক্তার, আপনার রাজ্যে 1 লক্ষ ডাক্তার আছে, 93,000 ডাক্তার আছে, তাহলে বাকি যে ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাটা, সেগুলোর অভাবের কারণে আজকের যারা ট্রেনি ডাক্তার তারা নেই বলে একটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। তাহলে আপনাকে এই জায়গাটা বুঝতে হবে যে
যে পর্যাপ্ত পরিমাণে রিক্রুটমেন্ট নেই, পর্যাপ্ত পরিমাণে ডক্টর নেই। পর্যাপ্ত পরিমাণে যদি ডক্টর থাকতো তাহলে আমাদের বোনকে 36 ঘন্টা ডিউটি করতে হতো না। আমাদের যাদের 36 ঘন্টা 48 ঘন্টা করে টানা ডিউটি করতে হয়, ওই ডিউটি কম করতে হতো এবং এক্সজশনের পরিমাণ কম হতো। তো স্থায়ী ডাক্তার কর্মী নিয়োগ এবং স্থায়ী যারা আছে জিডিএ সিকিউরিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কর্মী, আপনার নার্সিং স্টাফ, জেনারেল যারা জিডিএ হয় ওরা প্রত্যেকটা স্টাফের একটা ঘাটতি আছে। আজকের এই ঘটনাটা ঘটতো না যদি একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা এর আগে আজকের যেটা আমরা দাবি করছি ওই জায়গাটা প্রোভাইড হতে পারত। আমার শেষ প্রশ্ন তা হচ্ছে আবারও যেটা জানতে চাওয়ার যে দাবিগুলো আপনারা করেছেন কলেজের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে জুনিয়র ডাক্তারদের রাখা, রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের রাখা এবং কিছু ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, সেগুলো কিন্তু সময় সাপেক্ষ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আশ্বাস আশা করছেন রাজ্য সরকারের কাছ থেকে? আমরা ওই রাজ্য সরকারের কাছ থেকে যেমন গতবারেরও মিটিংয়ে আমরা সদর্থক পেয়েছিলাম, আমরা আশা করছি আজকেরও মিটিংয়ে কিছু সদর্থক পাবো এবং তার ব্যাপারে চিফ সেক্রেটারি স্যার আমাদের একটা সুন্দর পরিকাঠামো একটা আমাদেরকে উপহার দেবেন এবং উনি বলবেন এই যে ক্ষেত্রে ইন্টারভেন করার জন্য আমরা দাবি করছি ওই ক্ষেত্রে উনি একটা ইন্টারভেন করবেন, সেরকম একটা আশ্বাস এবং তার সঙ্গে মিনিটস অফ দ্য মিটিংসে সেই ব্যাপারগুলো উঠে আসুক, এগুলো আমরা চাইছি। জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য যে তারা রাজ্য সরকারের কাছ থেকে নির্দিষ্টভাবে প্রতিশ্রুতি শুধু চান না, লিখিত প্রতিশ্রুতি চান, যে দাবিগুলো তারা উত্থাপন করেছেন সেই দাবিগুলো রাজ্য সরকার মেনে নেবেন। এই প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা অন্য বিষয়গুলো নিয়ে ফের আলাপ আলোচনায় বসবেন।